আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সাথে আছি, মোস্তফা আব্দুল্লাহ কামাল। বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। আজকে আমি তোমাদের সাথে বোটানি চ্যাপ্টার 1, অর্থাৎ কোষ ও এর গঠন, এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ হ্যাক্স এবং শর্টকাট নিয়ে আলোচনা করব, যেগুলো থেকে প্রতি বছরই এইচএসসিতে এবং এইচএসসির পাশাপাশি বিভিন্ন অ্যাডমিশন টেস্টে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এগ্রি, মেডিকেল, ডেন্টাল সব জায়গাতে কোশ্চেন এসে থাকে। বিশেষ করে আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি তার আগে আমি কৃষি গুচ্ছ প্রশ্ন ব্যাংক সলভ করছিলাম বা দেখছিলাম। এখান থেকে অ্যানালাইসিস করে দেখলাম আজকে আমি যে 2 থেকে 3টা টপিক নিয়ে কথা বলবো, এই 3টা টপিকে বিগত 8-10 বছরের মধ্যে এগ্রিকালচারে অ্যাডমিশন টেস্টে, অর্থাৎ এগ্রি অ্যাডমিশন টেস্টে প্রায় 9 থেকে 10টা এমসিকিউ আসছে। তো যারা সামনে এগ্রি অ্যাডমিশন টেস্ট দিবা বুঝতে পারছো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দেখো, আজকের ক্লাসে আমি বেশ কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব, খুব শর্ট ভিডিওর মাধ্যমে, অর্থাৎ 15 মিনিটের ভিতরে, ইনশাল্লাহ। তো এর মধ্যে প্রথমে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের কিছু কোষীয় অঙ্গাণু আছে। এর মধ্যে কিছু কোষীয় অঙ্গাণু আছে আবরণী বিহীন, কিছু আছে একস্তরী, কিছু আছে দ্বিস্তরী। এবং পরীক্ষায় প্রায়শই কোশ্চেন এসে থাকে এরকম যে নিচের কোনটি আবরণী বিহীন কোষীয় অঙ্গাণু। তো না জানার কারণে অনেকে আনসার করতে পারে না বা মনে রাখতে পারে না, মুখস্থ করতে যায়। দেখো, আমি যে শর্টকাটটা বলি, একটু শর্টকাটের দিকে তোমরা খেয়াল রাখো। মনে রাখবা আবরণী বিহীন যে কোষীয় অঙ্গাণুগুলা, এই শর্টকাটটা মনে রাখবা এইভাবে, আরসিসি দিয়ে। আরে মনে রাখবো হচ্ছে রাইবোজোম, সিতে মনে রাখবো হচ্ছে সাইটোস্কেলেটন, অর্থাৎ কোষীয় কঙ্কাল। আরেকটা সিতে মনে রাখবো হচ্ছে সেন্ট্রিওল। তাহলে রাইবোজোম, সাইটোস্কেলেটন আর সেন্ট্রিওল, এই তিনটাতে হচ্ছে কোনো আবরণী নাই বা আবরণীবিহীন কোষীয় অঙ্গাণু, এই তিনটা। এরপরে আসো একস্তরী আবরণীযুক্ত কোষীয় অঙ্গাণু। এটা মনে রাখার একটা শর্টকাট টেকনিক আছে। এই লাইনটা মনে রাখবা যে পাগলা কোষ ভালা। পাগল মানুষ সবসময় ভালো হয়, তাই না? যে পাগল তার তো কোনো ভুল দোষ ত্রুটি থাকতেই পারে না। মানুষ যারা বুদ্ধিমান তাদের দোষ ত্রুটি ভুল বেশি থাকে। ঠিক আছে। দেখো, পাগলা কোষ ভালা এটা দিয়ে তুমি কিভাবে মনে রাখবা। পাতে হচ্ছে পারঅক্সিজম, গ্লাতে হচ্ছে গ্লাইঅক্সিজম, কোষে হচ্ছে কোষ গহ্বর, ভালার ভতে হচ্ছে ভেসিকল, আর লতে হচ্ছে লাইসোজোম। এগুলা বাদে বাদ বাকি যত কোষীয় অঙ্গাণু আছে সবগুলাই দ্বিস্তরী। সুতরাং সেগুলো আলাদাভাবে পড়ার কোনো কারণ আমি দেখছি না। শুধু একটা জিনিস মাথায় রাখবা, যে নিউক্লিয়াসের যে দ্বিস্তরী আবরণটা, সেখানে নিউক্লিয়ার রন্ধ্র থাকে, অর্থাৎ নিউক্লিয়াসটা হচ্ছে ছিদ্রযুক্ত দ্বিস্তরী আবরণ। এইটুকুই। এবার আসো ক্রোমোজোম সংখ্যা। ক্রোমোজোম সংখ্যা থেকে এমন কোনো অ্যাডমিশন টেস্ট নাই যে অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসে নাই। যারা ইতিমধ্যে অনেক কয়টা অ্যাডমিশন টেস্ট দিয়ে আসছেন, কোনো না কোনো জায়গাতে অবশ্যই ক্রোমোজোম সংখ্যা থেকে কোশ্চেন আসছিল। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। অনেকেই মুখস্থ করে অনেক কষ্ট করে, মনে থাকে না পরীক্ষার হলে, আউটপুট দিতে পারে না। এবং বিগত বছরগুলোতে দেখা গেছে যে ক্রোমোজোম সংখ্যা থেকে শুধুমাত্র এগ্রিতে বিগত 7-8 বছরের কোশ্চেন অ্যানালাইসিস গুলো দেখা যায় 4টা মতো কোশ্চেন আসছিল। সুতরাং এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট। আশা করি সবাই আমার সাথে মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আর কখনো ভুল হবে না। তো ক্রোমোজোম সংখ্যা মনে রাখার একটা সহজ শর্টকাট উপায় হচ্ছে, আমি যে লাইনটা বলবো এই লাইনটা মনে রাখা। পাজি সেই চীনের 40 জন তামাক খেয়ে, তামাক খেয়ে কেমন হয়ে যায় মানুষ? খটাস হয়ে যায় না? দেখতে শরীরের অবস্থা বাজে হয়ে যায়। জাস্ট আমি লিখলাম খটাস হয়ে 24 ঘন্টা
টাইম ধ্যান করে। পাজি দ্বারা আপনি মনে রাখতে পারেন পেঁয়াজকে, সেই দ্বারা মনে রাখবেন 16। তার মানে পেঁয়াজের ক্রোমোজোম সংখ্যা কত? 16। চীনের দ্বারা আপনি মনে রাখবেন চীনা বাদাম। চীন বানান যত সম্ভব ভুল হয়েছে, ওইদিকে আমরা যাচ্ছি না। চীনা বাদামের ক্রোমোজোম সংখ্যা কত? চীনা বাদামের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 40। তামাক, তামাক খেয়ে কেমন হয়? খটাশ হয়। খটাশ শব্দটার সাথে 28 শব্দের মিল পাচ্ছেন। তার মানে তামাকের ক্রোমোজোম সংখ্যা কত? 28। তাহলে পেঁয়াজের 16, চীনাবাদাম 40, চ চ এইভাবে মনে রাখতে পারেন। তামাকের হচ্ছে 28। 24 ঘন্টা টাইম ধ্যান করে। ধ্যান থেকে মনে রাখবেন ধান, আর টাইম থেকে মনে রাখবেন টমেটো। তাহলে টমেটো আর ধানের ক্রোমোজোম সংখ্যা কত? 24। এতটুকু পর্যন্ত হলো। আমি আরেকবার রিপিট করি। পেঁয়াজের ক্রোমোজোম সংখ্যা কত? 16। পেঁয়াজ সেই, সরি, পাজি সেই চীনের 40 জন তামাক খেয়ে খটাশ হয়ে 24 ঘন্টা টাইম ধ্যান করে। পেঁয়াজ, পাজি থেকে পেঁয়াজ, পেঁয়াজের কত সেই থেকে 16, চীনের 40 জন মানে চীনা বাদামের 40, তামাক খেয়ে খটাশ হয় মানে হচ্ছে 28 ক্রোমোজোম সংখ্যা কার? তামাকের। 24 ঘন্টা টাইম ধ্যান করে মানে 24 কার? টাইমে টমেটো, ধ্যানে হচ্ছে ধান, এই দুইটার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 24। আচ্ছা, এরপর আসেন। কেউ যদি সারাদিন বসে বসে ধ্যান করে, সে কি হবে? সে আস্তে আস্তে তার ওজন বেড়ে যাবে না? খায় দায় আর ধ্যান করে বসে বসে, তার মানে সে মোটা হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা আপনি মনে রাখবেন যে ধ্যান করে কেউ দ্বিগুণ গোল হয়ে যায়। দ্বিগুণ গোল হয়ে যায় মানে দ্বিগুণ মোটা হয়ে যায়, এটা বোঝাচ্ছি আমি। দেখেন ধানের ক্রোমোজোম সংখ্যা কত ছিল? ধানের কিন্তু ছিল 24। মানে ধানের যদি 24 হয়, 24-এর দ্বিগুণ কত? 48। 48 ক্রোমোজোম সংখ্যা কার হবে? গোল থেকে মনে রাখবেন গোল আলু। তার মানে গোল আলুর ক্রোমোজোম সংখ্যা কত? 48। আরেকটা জিনিস আপনি খেয়াল রাখতে পারেন। আরেকটা জিনিস সেটা হচ্ছে, যদি কেউ সারাদিন ধ্যান করে দ্বিগুণ গোল হয়ে যায়, তখন সে কি করবে? সে তখন উল্টা হয়ে ঘুমায় থাকবে। উল্টা হয়ে ঘুমিয়ে থাকবে, তাই না? গোল হয়ে গেছে, বেশি মোটা হয়ে গেছে, বেশি বেশি ঘুমাবে। উল্টা দ্বারা বোঝাচ্ছি, ধানের ছিল 24, 24-কে উল্টাইলে হয় 42। আর ঘুম থেকে মনে রাখবেন গম। তার মানে গমের ক্রোমোজোম সংখ্যা কত? গমের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 42। আচ্ছা, লাস্টে আমি দুইটা কথা বলি, এই দুইটা লাইন মনে রাখবেন। দেখেন একটা কলা, কলা আপনি কিভাবে কেনেন বাজার থেকে? হালি হালি হিসাব করে কেনেন, 1 হালি, 2 হালি, 3 হালি। তো মনে রাখবেন কলা হালি হালি মানে 4টা হিসাব করে কেনেন আপনি। তার মানে কলার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 44। আরেকটা কথা আপনি মনে রাখবেন, সেটা হচ্ছে 14 নং শ্মশানে, শ্মশানে কি পাওয়া যায়? জম পাওয়া যায়, তাই না? জম দেখে ভয় লাগে আমাদের। এখানে আমি ভূতকে বোঝাচ্ছি সহজ বাংলায়। তার মানে 14 নং ক্রোমোজোম কার কার, বা 14 হচ্ছে ক্রোমোজোম সংখ্যা কার কার? দেখেন শ্মশান থেকে মনে রাখবেন শশা, জম থেকে মনে রাখবেন জব, পাবে থেকে মনে রাখবেন পাট। মানে শশা, জব এবং পাটের ক্রোমোজোম সংখ্যা কত? 14। আরো কিছু বাকি আছে দেখেন। এরপর মনে রাখবেন লাস্ট লাইন, সেটা হচ্ছে 18 নং পেঁপেতে মূলা বাঁধা। 18 নং মানে ক্রোমোজোম সংখ্যা কত? 18। কার কার? পেঁপে, মূলা, বাঁধাতে, বাঁধাকপি। তাহলে দেখেন সবগুলো ক্রোমোজোম সংখ্যা কিন্তু আমি বলে ফেলছি প্রায়। কি বললাম আরেকটু রিকল করাই। পাজি সেই চীনের 40 জন তামাক খেয়ে খটাশ হয়ে 24 ঘন্টা টাইম ধ্যান করে। পাজি মানে পেঁয়াজ, সেই থেকে 16, চীন থেকে চীনা বাদাম কত? 40, তামাক খেয়ে খটাশ, খটাশের সাথে 28-এর মিল আছে, তাহলে মানে তামাকের হচ্ছে ক্রোমোজোম সংখ্যা 28।
24 ঘন্টা টাইম ধ্যান করে। 24 ক্রোমোজোম সংখ্যা কার কার? টাইম মানে টমেটো, ধ্যান থেকে ধান। ধ্যান করে কি করে? দ্বিগুণ গোল হয়ে যায়, বেশি মোটা হয়ে যায় সারাদিন বসে বসে যদি ধ্যান করে 24 ঘন্টা। তার মানে গোল থেকে গোল আলো, গোল আলোর ক্রোমোজোম সংখ্যা কত? 24-এর দ্বিগুণ মানে 48। যদি কেউ বেশি গোল হয়ে যায়, বেশি মোটা হয়ে যায়, তখন সে কি করবে? ঘুমায় থাকবে। কিভাবে ঘুমায় থাকবে? উল্টা হয়ে ঘুমায় থাকবে। মানে না, উল্টা হয়ে সারাদিন ঘুমায় আছিস কেন? মানে 24-এর উল্টা কত? 42। ঘুম থেকে গম, তার মানে গমের ক্রোমোজোম সংখ্যা কত? 42। কলা হচ্ছে আপনি হালি হালি কেনেন, এই জন্য কলার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে হালি হালি, মানে চারটা চারটা 44, 4 4। আর 14 নং শ্মশানে জম পাবেন। 14 থেকে হচ্ছে 14 নং ক্রোমোজোম সংখ্যা কার কার? শশা, জম থেকে জব, পাবে দিয়ে পাট। আর 18 নং পেঁপেতে মূলা বাঁধা, মানে পেঁপে মূলা আর বাঁধাকপির ক্রোমোজোম সংখ্যা কত? 18। আচ্ছা, এরপরে প্রাণীর ক্রোমোজোম সংখ্যা আছে, সেটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব। আর এখান থেকে বৈজ্ঞানিক নামগুলো থেকে সাধারণত কোশ্চেন আসে না, তবে যেগুলো খুবই কমন, যেমন ধান, গম, পাট, মানুষ, মাছি, মশা, এগুলো একটু বৈজ্ঞানিক নামগুলো দেখে রাখতে পারেন। আর হাইড্রাটা অবশ্যই, কারণ হাইড্রা আমাদের একটা চ্যাপ্টারই আছে, জুলজি চ্যাপ্টার 2-তে। আচ্ছা, তারপরে দেখেন সকল অঙ্গাণুর অপর নাম। এখান থেকেও অ্যাডমিশন টেস্টে 2টা বা 3টা কোশ্চেন আসছে প্রিভিয়াস ইয়ার গুলাতে। এগ্রিকালচার অ্যাডমিশন টেস্টের কোশ্চেন অ্যানালাইসিস করলে আপনি দেখতে পাবেন। দেখেন, যেটা ক্লোরোপ্লাস্ট, এটার একটা অপর নাম আছে। এটাকে বলা হয় কোষের রান্নাঘর। মানে এটা আপনারা সবাই জানেন, এটা লেখার দরকার ছিল না, কিন্তু এখন আমি একটা কথা লিখবো, এটা সবাই ভুল করে ফেলেন। সেটা কি জানেন? এটাকে বলা হয় শর্করা জাতীয় খাদ্যের কারখানা। খুবই গুরুত্বপূর্ণ। শর্করা জাতীয় খাদ্যের কারখানা বলা হয় কোন কোষীয় অঙ্গাণুকে? এটা সবাই ভুল করে। কেন ভুল করে? কারণ হচ্ছে, যেটা গোলগি বডি বা গোলজি বডি যেটা আছে, এটাকে বলা হয় কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। দেখেন, বাংলা মিলাইতে গেলে কিন্তু কার্বোহাইড্রেট ফ্যাক্টরি আবার শর্করা জাতীয় খাদ্যের কারখানা কাছাকাছি মনে হচ্ছে। এই জন্য অনেক সময় পরীক্ষার্থীরা ভুল করে ফেলে। এজন্য আপনি কি করবেন? আপনি মনে রাখবেন যে শর্করা জাতীয় খাদ্যের কারখানা বললে ক্লোরোপ্লাস্ট, আর কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বললে গোলজি বডি। কিভাবে মনে রাখবেন দেখেন, গোলজি বডি একটা ড আছে না, কার্বোহাইড্রেট একটা ড আছে, সুতরাং কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বললে গোলজি বডি, ক্লোরোপ্লাস্ট বললে শর্করা জাতীয় খাদ্যের কারখানা। প্রশ্ন আসলে বই থেকে করে, বইয়ের লাইনে যেটা অ্যান্সার দেওয়া আছে সেটা আপনাকে করতে হবে, এজন্য এগুলো মনে রাখতে হবে। এরপরে দেখেন, এটা লাইসোজোম। এটা সবাই জানেন, আমি জানি, তারপরেও আমি আলোচনা করছি। অপর নাম হচ্ছে সুইসাইডাল স্কোয়াড বা আত্মঘাতী কলিকা। এটাকে অনেক সময় অটোফ্যাগি বলা হয়। কেন? ফ্যাগি শব্দের অর্থ হচ্ছে ভক্ষণ করা, অটো মানে হচ্ছে নিজে নিজে বা একা একাই, মানে একা একাই যখন এটা বিদীর্ণ হয়ে একটা কোষকে ভক্ষণ করে ফেলে বা কোষকে বিনষ্ট করে ফেলে, সেজন্য এটাকে অটোফ্যাগি বলা হয়। তারপরে এটাকে অনেক সময় কোষের পাকস্থলী বলা হয়, কারণ পাকস্থলীতে কোনো কিছু হজম করে বা হজম করার এনজাইম গুলো থাকে। এর মধ্যেও বিভিন্ন ধরনের এনজাইম থাকে যেগুলো হচ্ছে কোষটাকে হজম করে ফেলতে পারে, এই জন্য কোষের পাকস্থলী বলা হয় এটাকে। আচ্ছা, তারপরে দেখেন রাইবোজোম। এটাকে বলা হয় প্রোটিন তৈরির কারখানা বা প্রোটিন ফ্যাক্টরি, কারণ এখান থেকে প্রোটিন তৈরি হয়, প্রোটিন সংশ্লেষিত হয়। আরেকটা কথা বলি, রাইবোজোম সাধারণত 2 প্রকার, একটা হচ্ছে 70S, একটা হচ্ছে 80S। সাব ইউনিট গুলো অনেক সময় পরীক্ষায় আসে। দেখেন, যেটা 70S, 70, 7 একটা বিজোড় সংখ্যা না? এর যে দুটো সাব ইউনিট সেই দুটো বিজোড় সংখ্যা কি কি? এটা 50S আর এটা 30S। যেটা 80S, এটা একটা জোড় সংখ্যা না? এর যে দুটো সাব ইউনিট এই দুটো জোড় সংখ্যা কি কি? 60S প্লাস 40S। ওকে, আসেন লাস্ট একটা টপিক, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার অপর নাম সবাই জানেন আপনারা, এটাকে কোষের পাওয়ার হাউস বলা হয় বা শক্তিঘর বলা হয়, কারণ হচ্ছে শ্বসনের সবগুলা ধাপই এখানে ঘটে। শক্তি উৎপাদন থেকে শুরু করে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র, শুধুমাত্র গ্লাইকোলাইসিস বাদে সবগুলো এখানে ঘটে। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন সবগুলাই। এখন মাইটোকন্ড্রিয়া থেকে কিছু সাংখ্যিক তথ্য আছে, যে সাংখ্যিক তথ্যগুলো প্রতি বছর অ্যাডমিশন টেস্টে আসে, এবং দেখা গেছে এগ্রি অ্যাডমিশনে
এই সাংখ্যিক তথ্যগুলো থেকে দুইটা কোশ্চেন চলে আসছে বিগত বছরগুলোতে। এই জন্য আমি এটা লিখছি। 300 থেকে 400টা মাইটোকন্ড্রিয়া থাকে পার সেল বা প্রতি কোষে। কিন্তু যদি এটা যকৃৎ কোষের কথা বলি, অর্থাৎ লিভার সেল, লিভার সেলে মাইটোকন্ড্রিয়া থাকে হচ্ছে 1000+, আর 100টা এনজাইম প্লাস কো এনজাইম থাকে মাইটোকন্ড্রিয়াতে। এই সাংখ্যিক তথ্যগুলো থেকে খুব কোশ্চেন হয়। এই জন্য সাংখ্যিক তথ্যগুলো এখানে একটু আপনাদের স্মরণ করাই দিলাম। এই তিনটা সাংখ্যিক তথ্য একটু মনে রাখবেন। আরেকটা সাংখ্যিক তথ্য মনে রাখবেন, সেটা হচ্ছে কোষ প্রাচীরের যে সাংখ্যিক তথ্যগুলো আছে, কোষ প্রাচীরের রাসায়নিক গঠন, এখান থেকেও কোশ্চেন আসে। ওটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, নিউক্লিয়াস, ক্রোমোজোম, এগুলো হচ্ছে কোষের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট বা কোষীয় সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গাণুগুলো। এগুলা থেকে কোশ্চেন সব অ্যাডমিশন টেস্টে বেশি আসে, এগ্রি অ্যাডমিশন টেস্টও তার বিকল্প না। সুতরাং এগুলাকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। আর বাদ বাকি যে পার্টটুকু আছে, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন, এখান থেকে এনজাইমের নামগুলা, কোন এনজাইম কি কাজ করে, কোথায় কাজ করে, এগুলো একটু ভালো করে খেয়াল রাখেন। কারণ এনজাইমের নামগুলো ছক আকারে দেওয়া, টিচারদের কোশ্চেন করার সময় স্বাভাবিকভাবে ছকগুলো চোখে আগে পড়ে। আজকের মতো এতটুকুই। আপনারা জানাবেন এরপরে আপনাদের কোন টপিক নিয়ে বা কোন ক্লাস নিয়ে ভিডিও লাগবে, বা কোন টপিকগুলো কঠিন লাগে। আমি চেষ্টা করবো সেই টপিকের উপর সহজভাবে কোনো ভিডিও উপস্থাপন করা যায় কিনা। আর এগ্রি অ্যাডমিশনের জন্য আমি যেই এমসিকিউ সলভিং ক্লাসগুলো নিচ্ছি, এগুলো ইনশাল্লাহ আমি নিতে থাকবো। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।